অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িতে যে নিয়ে আসা হলো, এটার মুন্ডি ঝুলতেছে। সব কিছু মিক্স করে রাখি, জাস্ট ইফতারের আগে আগে ব্লেন্ড করে ফেলবো। আসসালামু আলাইকুম। ইফতারি করে বসলাম, সেহরির জন্য রান্না করলাম। তাছাড়া আপনাদের ইব্রাহিম ভাই গাড়ি নিয়ে এসে হাজির। অ্যাক্সিডেন্টের পরে গাড়ির কী দশা, কী অবস্থা, সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে স্টিল সব কিছু একদম স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। সবাই অনেক খোঁজ খবর নিয়েছে, তার জন্য সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ এবং ভালোবাসা যে আপনারা সবাই এত 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 খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের জন্য দোয়া করেছেন। রান্না বাড়া, খাওয়া দাওয়া জীবনে চলতেই থাকবে, এটার জন্যই এত কিছু। তো আমি এখন কি করব, রান্না করতে আসছি। বললাম না, সেহরিতে এমন কিছু রান্না করি যেটা আমার ছেলেদেরও অনেক বেশি পছন্দ বা খায়। তো এখানে আমি সিমের বীজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ির বীজটা আসলে এটা রান্না শিখছি আমি আমার কোকিল আপার কাছ থেকে, কারণ আমি তো রান্না ওরকম পারতাম না। তো কোকিল আপা প্রথম যখন আমি এটা রান্না করছিলাম, গন্ধের জ্বালায় খেতে পারিনি, এরপরে ভয়ে আনতাম না। পরে যখন কোকিল আপার সাথে পরিচয় হলো, তখন বললো যে এটারে ভালো করে ধুবি, অনেকক্ষণ ধুবি, যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হবে ততক্ষণ পর্যন্ত ধুবি। ধোয়ার পরে এরপরে এটারে হলুদ দিয়ে ভালো করে বেশি করে পানিতে বয়েলে বসাবি, গন্ধ না যাওয়া পর্যন্ত। তখন নামায় জাস্ট ওইদিকে মাছ দিয়ে রান্না করিস আর যাদের রান্না করিস ওই পাশে কষাবি, পরে জাস্ট সিমটা দিয়ে একটু কষায় পানি দিয়ে দিবি। তো এরপর থেকে ওইভাবে রান্না করতে করতে এখন মাশাআল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আমার সিমের বীজ রান্না অনেক মজা হয়। তো আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন। তো আমি এখন একটু ধুয়ে বয়েলে বসাই দিই, খোসাগুলো সব ফেলি। আর এখানে শাক ভাজি করব, তো এটা ফ্রোজেন একদম ছোট ছোট কিউব করে কাটা আছে। সব কিছু রেডি থাকে, ধোয়াই থাকে, তারপরেও আমি হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েই দিই মনের শাকের জন্য। ভাবলেও চলে, আমি ধুয়ে দিলাম। আর পানি আসলে আর দেওয়ার দরকার নাই, জাস্ট একবার ধুয়ে দিলেই এটার থেকেই যে ফ্রোজেন, তো এটা থেকে যে পানি বের হবে সেটা দিয়েই শাকটা আসলে সেদ্ধ হয়ে যায়। বিসমিল্লাহ, আমি করে দিলাম। আর এখানে সিমের বীজটাও হলুদ দিয়ে বসাই দিয়েছি। এটা এরকম হতে হতে আমি ইফতারি আজকে আমাদের তেমন কিছু না, ছেলেদের জন্য ডোনাপ আমাকে বিরিয়ানি দিয়ে দিয়েছিল, সেটাই ছেলেদের জন্য গরম করে দিয়ে দিব। আর আপনাদের ইব্রাহিমের জন্য 2টা ডিম সেদ্ধ করব, আর আমি উইটাবিক্স খেয়ে ফেলবো। ইফতারি আসলে আমার কিছু খেতে ইচ্ছা করছে না। ডোনাপুর বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, কিন্তু কালকে আসলে খাইতে পারি নাই, ইচ্ছা করছিল না ওরকমভাবে। আর এখানে দিছে, তো এটা আমার ছেলেদেরকে গরম করে দিব। এখানে আমি আমার পছন্দের ড্রিঙ্কসটা বানাচ্ছি। তো আপনাদের ইব্রাহিম ভাই বলছে আজকে এর ভিতরে একটু রুয়াবজা দিতে, তার নাকি মিষ্টি এনাফ হয় না। আমি তো আসলে মিষ্টি দিতেই চাই না, এর জন্য হয় না, বাট বলছে না আজকে একটু রুয়াবজা দিতে। তো আমি এর ভিতরে একটু রুয়াবজা অ্যাড করতেছি। সব কিছু মিক্স করে রাখি, জাস্ট ইফতারের আগে আগে ব্লেন্ড করে ফেলবো। আসলে ব্লেন্ডও করা লাগবে না, এইভাবেই দেখতে অনেক সুন্দর হয়েছে, এইভাবেই খেতে মনে হয় মজা হবে সব কিছু দিয়ে। ছেলেদের জন্য বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এখানে চিকেন পপকর্ন একটু রেডি করতেছি। শাকের ভিতরে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর শাকে আমি কোনো পানি দিইনি, দেখুন অলরেডি পানি বের হওয়া শুরু হয়েছে। শুধু একটু লবণ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে শাকটাকে আমি ভালো করে একটু সেদ্ধ করলেই হবে। আর এখানে সিমের বীজটা জাল তো হচ্ছেই, আরও জাল হইতে হবে, ঘ্রাণ মানে কোনো গন্ধই থাকবে না, এমনভাবে জাল হতে হবে। গাড়ির আসলে মেইনলি যেটা হয়েছে সেটা হলো কিছু দাগ পড়ছে আর কি, কিছু স্ক্র্যাচেস, বাট আল্লাহ রহমতে তেমন কোনো মেজর কোনো ক্ষতি হয় নাই, এই আর কি। বডিও ড্যামেজ হয় নাই কোনো দিকে, ইভেন মিরার সব কিছু। মানে গাড়ির ক্ষতির মধ্যে যতটুকু হয়েছে ওটা হলো দাগ পড়ছে সামনে আর কি কিছু, বাট এই ছাড়া তো আর কোনো তেমন কোনো ড্যামেজ হয় নাই আল্লাহ রহমতে। গাড়ি ঠিক আছে। আমি গাড়িটা এখান থেকে এই কোম্পানিকে এখন পে করে, এখানে অনেক গাড়ি তারা রিকভারি কোম্পানি, অনেক গাড়ি
আমি এটার জন্য পে করে এখন তাদেরকে রিকাভারির জন্য পে করতে হবে, পে করে আমি নিয়ে যাব এই আর কি। তো এটা বোরহান্ট, আমাদের পোর্টসমাউথের লোকাল রিকাভারি কোম্পানি। আমি কত পে করে দেখাবো না আপনাদেরকে। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, দুর্ঘটনা আল্লাহ আসলে বাঁচায় ফেলছে। গাড়িটা যদি আশেপাশের ফিলারে লাগতো বা কোনো ওয়ালে লাগতো, গাড়িটা একবারে অফ হয়ে যেত, তাহলে আরও বড় হ্যাসল হতো, আমার টাকাও আরও বেশি খরচ হতো। সবই আল্লাহর ইচ্ছা। টাকা থেকে আসলে বড় ব্যাপারটা হলো আমাদেরও কোনো ক্ষতি হয় নাই। আর সে তো নতুন, এই জন্য অ্যাক্সিলারেশনে ব্রেকের বদলে অ্যাক্সিলারেশনে চাপা মেরে দিছে। সো এই জায়গাতেই গাড়িটা আমরা এখান থেকে গাড়িটা নিব, আগে পে করে ফেলি। তো গাড়িটা যেহেতু তারা রিকাভারি করছে, তাদেরকে আমাদেরকে একটা অ্যামাউন্ট পে করা লাগছে, সেটা হলো 256 পাউন্ড, 50,000 টাকার মতো, বা একটু কম আসছে 50,000 থেকে, 256 পাউন্ড, সো 45,000-এর মতো হবে হয়তো বা। যাই হোক, এটা পে করে ফেলছি, এখন গাড়িটা নিব। এখানে যত মানে ব্রেকডাউন গাড়ি আছে রিকাভারি করে করে তারা এখানে এনে রাখে। এটা অনেক বড় একটা গ্যারাজ এখানে। এই যে তাদের কোম্পানির মানে আসতেই থাকবে 24/7 তাদের গাড়ি আসতে থাকে। সো আমাকে রব ওই গাড়িটা বুঝিয়ে দিবে, আমি রবের কাছে যাব। ওর নাম রব। Hello, Rob. Right, do that. That's the receipt. Yeah. I paid for it. So I'll have you. আশা করি গাড়িটা চালানো যাবে। রব আবার একটু ডাবল সাইডেড গ্লু দিয়ে নেম প্লেটটাও বসায় দিছে। এল প্লেট থাকুক যেভাবে এইভাবেই আমি আল্লাহর রহমতে চালায় বাসায় চলে যাব। গাড়ির ভিতরে তো কিছু হয়নি, একদম নর্মাল। গাড়িটাকে একটু ওয়াশিং বা কিছু গ্লাস এখনো উপরে রয়েছে, ওগুলো তারা সরায়নি। আচ্ছা, আমি বাসায় নিয়ে যাই, তারপরে ক্লিন করবো না, আজকে না হলে আরেকদিন। অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িতে যে নিয়ে আসা হলো, এটার মুন্ডি ঝুলতেছে, বাট আলহামদুলিল্লাহ আমাদেরও কিছু হয় নাই, গাড়িরও তেমন কিছু হয় নাই, শুধু যে একটু স্ক্র্যাচ এগুলো পড়ছে। আর এখানে যে গ্লাস ভেঙে যে ঢুকছিলাম, এখানে যে গ্লাস ভেঙে যে ঢুকছি, সেই গ্লাসগুলো এই যে এখানে আছে এখনও। তো যাই হোক না কেন, আমরা এখন ইফতারি চুলার উপরে আমি ইফতারি করতে যাই, আপনাদের ইব্রাহিম ভাই বাকিটা। অতপর অ্যাক্সিডেন্টটা তো হয়েই গেল, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর রহমতে আমাদের বা অন্য কোনো পাবলিকের, কোনো ব্যক্তির তেমন কোনো ক্ষতি হয়নি। জাস্ট আমাদের গাড়ির কিছু স্ক্র্যাচেস আর ওই দোকানটা ভাঙছে। তো অ্যাক্সিডেন্ট, এটা আল্লাহর হুকুমেই হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার মতো যে তেমন কোনো ক্ষতি হয়নি। তো অ্যাক্সিডেন্ট জিনিসটা যে কোনো সময় মানে যে কোনো ব্যক্তিরই হতে পারে, এমনকি 50 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভার, চালক, যেটাই বলেন, তারও হতে পারে, এমন হয়, আমরা অনেক ঘটনা দেখেছি। তো এখানে যেই প্রোটোকল, ইউকের যে প্রোটোকল, আপনি গাড়ি নিয়ে রাস্তা যদি কাউকে শেখাতে যান, আপনার কি কি লাগবে, সেটা হলো আপনার গাড়িটা ইনশিওর্ড থাকতে হবে। যেই ব্যক্তি একজন চালাবে, একজন শেখাবে, দুজনেই ইনশিওর্ড থাকতে হবে। গাড়িটা রোড ট্যাক্স এমওটিটা বলা হয়, যেটা মেকানিক্যাল টেস্ট গাড়ির জন্য, ওই মেকানিক্যালি গাড়িটা রাস্তার জন্য ফিট থাকতে হবে। আর আপনি রোড ট্যাক্স পে করতে হবে গাড়িটার জন্য, যে আপনি রাস্তায় চালাবেন। সো আমরা সব নিয়ম কানুনের মধ্য দিয়েই গাড়ি চালানো মানে দিশাকে শিখাচ্ছিলাম। সে একটা ক্ষুদ্র মিস্টেক করছে, সে নর্মালি ভালোই চালায় আলহামদুলিল্লাহ, যতদিন আমি এই পর্যন্ত তার সাথে বসেছিলাম। কারণ এই শেখার মধ্যে তার কোনো হ্রাস নেই, তাকে আজকে শিখতে হবে, আজকেই এটা করতে হবে, কালকেই ওটা করতে হবে, এরকম কিছু না। সে যেদিন ভাল লাগবে একটু চালাবে, যেদিন ভাল লাগে একটু শিখবে। তবে হ্যাঁ, আমরা ভবিষ্যতে তাকে শেখানোর জন্য এক্সট্রা প্রপোর্শন নিব, যেটা করলে সেফ হয়, সেফটি মেনটেন করেই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। আপনার কপালে যেটা লেখা আছে, আপনার মৃত্যু বা আপনার দুর্ঘটনা যেভাবে লেখা আছে, সেটা যে কোনো উপায়ে হয়েই যাবে, সেটা তো আল্লাহ দ্বারা হয়। বাট তারপরও আমরা মানুষ হিসাবে সাবধানতা অবলম্বন করব এবং সবসময় উপরওয়ালাকে স্মরণ করব, দোয়া পড়ে বের হবো, এইসব কিছু আমরা করতে পারি। বাট নাথিং ইজ গ্যারান্টেড, লাইক যে আপনার কিছুই হবে না, সব কিছুই আল্লাহ ভালো জানেন। সো আমরা আমাদের দিক থেকে কোনো ভুল করিনি আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহও আমাদেরকে হয়তোবা সেভ করে রেখেছেন। তো যাই হোক, অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন, আই কান্ট এক্সপ্লেইন অল
এভরিথিং টু ইউ গাইজ। সো সবার প্রশ্নের বা সবার কমেন্টের আনসার করার মতো আমার ক্ষমতা নেই, এই আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, যেখানেই থাকেন নিরাপদে যেন থাকেন। আল্লাহ যেন সবাইকে নিরাপদ রাখে। কেউ গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আবার কেউ চালকের কারণেও মারা যায়। এটা সবই আল্লাহর ইচ্ছা, যার হায়াত যেখানে পুরায় আর কি। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। অনেকের অনেক কিছু দেখি অনলাইন আসার পর থেকে, এত কিছু দেখছি। তো আজকে একটা জিনিস ট্রাই করতেছি, সেটা হচ্ছে কি, একজনকে দেখলাম যে ডালের বড়া হচ্ছে এয়ার ফ্রায়ারে করে। আমি ভাবলাম যে একটু করেই দেখি যে আসলে কেমন হয়। সেখানে আমি মাত্র 3টা দিয়েছি, এটা ভাজি হইতে থাকুক, দেখা যাক যে কোন পর্যন্ত যাইতে পারে। তো আপনাদেরকেও দেখাবো যে এয়ার ফ্রায়ারে কীভাবে পেঁয়াজু মানে ডালের বড়া বানানো। আজকের ইফতারিতে আমার শুধু ড্রিঙ্ক খাইতে ইচ্ছা করতেছে, কারণ একটু ব্যাডমিন্টন খেলছি, একটু সুইমিং করলাম, এই সব কিছু মিলিয়ে মানে পানির তৃষ্ণা এত ধরছে, এই জন্য আজকে 3 রকম ড্রিঙ্ক। তবে মোহিতো না, মোহিতো এতটা স্বাস্থ্যকর না, অত ভালো না, এই জন্য মাঝে মাঝে মোহিতো ঠিক আছে, প্রতিদিন ভালো লাগে না। এই জন্য আমরা স্মুদি, এখানে নাটস এবং ফ্রুট দিয়ে স্মুদি, তারপরে এটা বানাইলাম আমি টকটকে লাল রুয়াবজা দিয়ে, আপনার এটাকে কি বলে, ইসুবগুলো ভুসি। তারপরে আরেকটা ড্রিঙ্ক আছে আমাদের। তো দিশারে জিজ্ঞেস করলাম এই ট্যাং যে গুলাইলা, ট্যাং এটা কি ট্যাং 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 যে গুলাইলা এটা কার জন্য? সে বলে সে খাবে, মানে তার জন্য গুলাইছে। আমি বললাম আমি কি একটু খাবো? বলে হ্যাঁ সবাই এক চুমা খাবো। আজকে মানে আমার ড্রিঙ্ক দেখলেই খাইতে ইচ্ছে হচ্ছে। এটা মানে রোজায় এরকম অবস্থা হয় গরমকালে রোজা রাখলে, বাট আমরা তো ঠান্ডার দেশে রোজা রাখি, এরকম পানির তৃষ্ণাটা কম ধরে। দিশা ম্যাডাম ইফতারি বানাচ্ছে রোজা রেখে, বাচ্চাদের জন্যই বেশি। আজকে আমি কিন্তু ড্রিঙ্কের উপরে আমার নজর। বাট এই পেঁয়াজগুলো দেখে আমার মনে হচ্ছে আমাদের এখানে দুর্ভিক্ষ চলছে। বাংলাদেশে যেমন 72-এর দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষের সময় মানুষ যে ধরনের খাবার খেত, এই পেঁয়াজগুলার ঢক মানে এগুলার যে রূপ, এটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা দুর্ভিক্ষের পেঁয়াজু। আর এখানে চিকেন উইংস ভাজা হচ্ছে, বাচ্চারা খাবে, আমাদের 2টা বাচ্চা। আর এখানে শাক রান্না হচ্ছে, দিশার নাকি শাক খাইতে ইচ্ছা হচ্ছে। আর আমি তো মাছ খাইতে চাইছি, এই জন্য চিংড়ি মাছ দিয়ে, অবশ্য ছেলেরাও পছন্দ করে এটা। এটা কি জানো, সিমে বিসি, হ্যাঁ সিমে বিসি দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, ওটা আমার বাচ্চাগুলো পছন্দ করে। রাত্রেবেলায় না আমি কি করতে হবে? কিসের? হ্যাঁ ওটা আমাকে খুঁজে বের করতে হবে, এটা তোমার একটা $1 মিলিয়ন সিক্রেট। অনলাইন আসার পরে যে কত কিছু জীবনে দেখলাম, তা দেখছিলাম যে পেঁয়াজও বানানো যায়। আমি কিন্তু পুরোটাই হ্যাঁ এটা বানাইছি। তো মেন যেটা আমার কাছে লাগলো, চারিদিক পুড়ে যায়, বাট মাঝখানটা হয় না, হয়তো আরো পাতলা দিতে পারেন, কিন্তু একদম পাতলা করে দিচ্ছি। তো আমরা খেয়েও দেখবো যে কেমন হয়। এখন তার খেতে পারবো না, তো খাওয়ার পরে টেস্ট করে দেখবো যে কেমন হয়। আচ্ছা ঠিক আছে, গ্রান তো ঠিক আছে ভালো। ওরকম মানে একটা আছে না, তেলে ভাজার পরে যে একটা সুঘ্রাণ আসে, আমাদের তেল খাইতে হবে, প্রচুর তেল খাইতে হবে। অবশ্যই অনেক অনেক তেল, কারণ এখন তেল বাজের দুনিয়া। দিতে হবে তেল খাইতে হবে, প্রচুর তেল খাইতে হবে, প্রচুর দিতে হবে না, তেলও দিতে হবে, তেল খাইতে হবে, তেলও দিতে হবে, নাহলে জীবনে কারোর কাছে আপনি শাইন করতে পারবেন না, ভালো হইতে পারবেন। ইফতারি রেডি করা শেষ। এখন ভাবলাম সময় যেহেতু আছে, রান্নাটাও একটু বসাই দিই। ইফতারের যা এনার্জি থাকার ইফতারির আগেই থাকে, বিসমিল্লাহ আগেই থাকে। এরপরে যে একদম বেগুন যেরকম খুশ হয়ে যায়, শরীর মন মেজাজ সব একদম খুশ হয়ে যায়, তখন কেউ কাজের কথা বললে এমন রাগ লাগে, তাহলে বলে বোঝাতে পারবে না। আমার ইচ্ছা করছে শাক খাবো বেশি করে, রসুন পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে, সাথে চিপে নিব লেবু, সেই মজা হবে সেই। একাতে পাচ্ছিলাম না, একটা কিন্তু দেখে মজা হচ্ছে না, খেতেও মজা হবে ইনশাআল্লাহ। বসাইতে আমরা ইফতারিও করে ফেললাম। ইফতারির পরে এসে আসলে আর রান্না হয় না, তখন আর দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না।
রান্না শেষ। এখানে হচ্ছে সিমের বীজ দিয়ে চিংড়ি মাছ রান্না করে ফেললাম। শাকভাজি খেতে ইচ্ছা করেছিল, শাকভাজি খেয়ে ফেললাম। ইফতারির আগে মনে হয় কি পৃথিবী শুদ্ধ খেয়ে ফেলবো, ইফতারির পরে মনে হয় কি আল্লাহ এগুলো কখন খাবো। মানে কি যে একটা পরিস্থিতিতে আমরা থাকি এই রোজার সময়। ইফতারির পর একটু রেস্ট নিলাম, এরপর আমার কাছে মনে হয়েছে একটু বাইরে হাঁটতে হবে। যখন মন চায় আর কি, মন উক্তি। তা একবার যে সিঁড়ির কাছে এসেও শুয়ে পড়ছি যে না যাব না, কিন্তু পরে একটু শোয়ার পরে দেখি নুপুর আপু ফোন দিছে, বলছে আয় আয় আয়, তুই পেঁপে পছন্দ করিস, পেঁপে কাটতেছি, পেঁপে খাইতে আয়। তো ভাবলাম যাক, আল্লাহরও ইচ্ছা যে আমি একটু বাইরে থেকে হেঁটেও আসি আর একটু পেঁপেও খেয়ে আসি। এখন আমি একটু হাঁটা শেষ করে নুপুর আপুর বাসায় যাব পেঁপে খাইতে। রোজা রেখে আমার যে কি অবস্থা আপনাদের যদি এখন দেখাই, অলরেডি তো 2-3 দিন আগে একটা নমুনা দেখাই ফেলছি, লাইফের সব থেকে বড় নমুনা দেখাই ফেলছি। আর আজকের নমুনা যে আমি উল্টা জামা পরে, এই যে পুরো উল্টা জামা পরে, এখানে এই যে ড্রেসের পকেট, হ্যাঁ উল্টা, এটা উল্টা জামা পরে আমি পুরো সব জায়গায় ঘুরে টুরে একদম মাঞ্জা মেরে, খুব একদম ভাব মেরে মেরে আমি ঘুরে টুরে এসে একটু আগে দেখি আমার জামা উল্টা। কিছু করার নেই, ঘুরে তো ফেলছি। কে আমাকে চেনে, কে আমাকে চিনবে? হয়তো বা হাসতে পারে, হাসলে হাসুক, বাট আমাকে তো আর চিনে না, আর কবে দেখবে আমাকে, জীবনও দেখবে না। কিন্তু আমি উল্টা জামা পরে পুরা ঘুরে টুরে নুপুরাপুর বাসার থেকেও পেঁপে খেয়ে সব কিছু শেষ করে একটু আগে এসে আমি বাসায় দেখলাম যে আমি উল্টা জামা পরছি। তাহলে এবার বোঝেন আমার মাথার অবস্থা কি। যাই হোক, তারপরেও সব কিছু মিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বাঁচায় রাখছে, সুস্থ রাখছে, এটাই অনেক কিছু। আর সবার ঈদের শপিংয়ের কি অবস্থা? কারণ অনেকে তো রোজার আগের থেকেই শপিং শুরু করে দেয়, কারণ রোজার ভিতরে ঘুরে ঘুরে মার্কেটে ঘুরে ঘুরে শপিং করতে অনেকে পছন্দ করে না। আবার অনেকে আছে যে অনলাইন শপিংটা অনেক বেশি পছন্দ করে। আমি অনলাইন অফলাইন দুটোই পছন্দ করি, যখন যেভাবে যেখানে যেভাবে পাই আর কি নিয়ে নিই। তবে এই বছর আমি আলহামদুলিল্লাহ গিফট পেয়েছি অনেকগুলা। আর হচ্ছে এখনো নিজে একটা যে বেছে আছে না কেনা, যে না এটা আমার ঈদের ড্রেস, তো ওইটা এখনো কেনা হয়নি। ঈদের দিন যদি না পাই, ঈদের দিন সকালে পরার জন্য একটা নিয়ে আসছি, ওটা হয়তো বা আমি পরে ফেলবো, বা মন পছন্দ না পাইলে ওটা ঈদের দিন দেখাবো। আমি আমার ঈদের ড্রেস দেখাবো না। লাস্ট টাইম আমার ঈদের ড্রেস আপনাদের ইব্রাহিম ভাই দেখা আমার ঈদটাই শেষ করে দিছে। ঈদের ড্রেস থাকবে স্পেশাল, না দেখাই ফেললে সবাই ঈদের দিন পরলে বলবে না দিশা তোমার এই ড্রেসটা তো সুন্দর, কোত্থেকে নিছো, বা একটা আসছে না যে যেই সুন্দর ড্রেস, কিন্তু এখন যদি দেখা পেলো ও এটা তো দেখছি আগে, ঈদের দিন এটা পড়তেছে। মানে আমার কাছে এটা মনে হয় সেই ছোটোবেলার ফিলটা নেওয়ার জন্য আমি আসলে ঈদের ড্রেস দেখাতে চাই না। বাট লাস্ট 2 টাইম আপনাদের ইব্রাহিম ভাই জোর করে দেখাইছে। বাট এবার আমি বলছি আমার ঈদের ড্রেস দেখালে আমি ঈদের দিন রানবও না, ড্রেসে পরবো না, কিচ্ছু করবো না। তো সে বলছে ওকে ঠিক আছে, ঈদের ড্রেস দেখাবো না। তো এই আর কি কথা। তো আপনারা কে কার কি মত বলেন? ঈদের ড্রেস দেখানো উচিত কারোর? কেউ দেখান, কেউ দেখাবেন কখনো? ঈদ তো ঈদই না, আমার কাছে ঈদ তো এরকমই। যাই হোক, তো এবার আমি আপনাদের ইব্রাহিম ভাইকে এটাও বলছি যে ছোটোবেলায় যখন হচ্ছে ঈদের সময় জামা কিনতাম, জুতা কিনতাম, তাই না? তো অনেক বছর হয়েছে আমি জামার সাথে মিল করে জুতা কিনি না, কারণ এদেশে আসলে ঠান্ডা থাকে, ওইভাবে পরা হয় না, পরতে যায় না এরকম আর কি, এই জন্য কেনাও হয় না। তবে আমি বলছি এবার যদি আমি ঈদের জামা খুঁজে পাই মন পছন্দের, তাহলে ওর সাথে আমাকে একটা জুতা কিনে দিতে হবে, কারণ ওর সাথে ম্যাচিং করে আমার একটা জুতা লাগবে আর একটা ব্যাগ। মানে ব্যাগ বলতে ছোট ক্লাচ যেগুলো এখন বের হয়েছে পার্টি, ওইগুলা। তো বলছে ওকে ঠিক আছে, খুঁজে পাইলে নিয়ে নিও। তো দেখা যাক আমি খুঁজে পাই কি না, ওরকম খুঁজতেই আসি, যদি পেয়ে যাই ইনশাল্লাহ নিয়ে ফেলবো। বাট আপনাদের কার কার শপিংয়ের কী অবস্থা সেটা জানাবেন, প্লাস জানাবেন যে আপনারা কি ঈদের ড্রেস কি এখনও লুকায় রাখতে পছন্দ করেন কি না, এই ফিলটা কার কার ভিতরে আছে, এবং কে কে এই জিনিসটা অনেক বেশি এনজয় করেন। আমি তো অনেক বেশি এনজয় করি। তো যাই হোক না কেন, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দোয়া করি আল্লাহর জন্য আপনাদের সবাইকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তো আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।